দেখুন, গেছো দাদাকে খুঁজে পেতে কোথায় যেতে হবে তা বলে দিয়ে গেছেন সুকুমার রায়। ইদানিং তৃণমূলের দাদাদের খোঁজ মিলছে হয় পুলিশ লকআপে, না হয় খাটের তলায়, নয়তো শাড়ির স্তূপে। আর এরই মধ্যে কলকাতার আরো এক জোড়া কাউন্সিলর তাদের ঠাঁই হলো শ্রীঘরে। আর এহেন তৃণমূল দলটার ভবিষ্যৎ কি? পরিষদীয় দলে ভাঙন কি আরো চওড়া হবে? একই পরিণতি হবে সংসদীয় দলেও? এরই মধ্যে কলকাতা পুরসভার চেয়ারপারসনের ডাকা বৈঠক বাতিল হয়ে গেল। অন্যদিকে তৃণমূলের প্রাক্তন বর্তমান তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। এই নিয়ে আমরা আলোচনা শুরু করব এবং তার জন্য স্টুডিওতে অতিথিরা রয়েছেন। তবে শুরুতেই যে প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব, শনিবার থেকে রবিবার পুলিশের জালে ধরা পড়লেন কলকাতা পুরসভার জোড়া তৃণমূল কাউন্সিলর। একদিকে শনিবার রাতে গ্রেপ্তার হলেন 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। রবিবার গ্রেপ্তার করা হলো 39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনকে। আর এ নিয়ে কলকাতা পুরসভার মোট 7 জন তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করল পুলিশ। দেখুন, কোথাও সাত সকালে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে ফেলেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। আবার কোথাও প্রাক্তন শাসক দলের কাউন্সিলরকে গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। শনিবার থেকে রবিবার কলকাতার আরও 2 তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। প্রথমজন কলকাতা পুরসভার 39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিন, আর দ্বিতীয়জন কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। এ নিয়ে এখনো পর্যন্ত কলকাতা পুরসভার 7 জন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। 2023 সালে এক নাবালিকাকে নির্যাতনের মামলায় অভিযুক্ত হিসেবে নাম ছিল মোহাম্মদ জসিমউদ্দিনের। অভিযোগ, সেই মামলা তুলে নেওয়ার জন্য সম্প্রতি চাপ দেওয়া হচ্ছিল নাবালিকাকে। স্থানীয়দের একাংশের অভিযোগ, শনিবার অভিযোগকারিনী নাবালিকার পথ আটক করে তাকে মারধর করে তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা। लड़की जा रही थी, काउंसिलर का कुछ गुंडा लोग उसको डराया धमकाया, केस उठाने का लेके धकाने के बाद लड़की को मारा है। जसीम का कुछ गुंडा लोग है, पूरा मेरा देखा, पूरा घर का पास रोड में जितना कैमरा लगाया था सब कैमरा को तोड़ दिया। শনিবারের এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিন সহ 8 জনের নামে ফের অভিযোগ দায়ের হয় জোড়াসাঁকো থানায়। তারপরেই এদিন সকালে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে ফেলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এই তার বাড়ি, সুবিশাল বাড়ি, বাড়ির ওপরে সুইমিং পুল রয়েছে। এই বাড়িতেই আজকে এই মুহূর্তে জোড়াসাঁকো থানার তল্লাশি চলছে। বারবার বলার পরও দরজা না খোলায় শেষমেশ চাবিওয়ালা ডেকে নকল চাবি বানাতে হয় পুলিশকে। এরপর এই মুহূর্তে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা জড়ো হয়ে রয়েছেন, জসিমউদ্দিনের অনুগামীরা জড়ো হয়ে রয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে পুলিশ। জোড়া মামলায় গ্রেফতারের পর এদিন একটি মামলায় জসিমউদ্দিনকে 10ই জুন পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দেয় আদালত। অপর মামলায় তাকে সোমবার পক্সো আদালতে তোলা হবে। অন্যদিকে কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর গ্রেফতারি ঘিরে শনিবার থেকেই হুলস্থুল বাঁধে। কখনো তিনি কার্যত দৌড়ে বাঁচার চেষ্টা করেন, কখনো তাকে লক্ষ্য করে ছোড়া হয় পর পর ডিম, ওঠে চোর চোর স্লোগান। বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেফতারির দাবিতে শনিবার পাটুলি থানার সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হওয়ার মধ্যেই তাকে গ্রেফতার করে পুলিশ। আমার নিজের বাড়িতে আমি একটা চেম্বার খুলবো, তার জন্য আমার কাছে 20 লাখ টাকা চাওয়া হয়েছে। এরপর এদিন ধৃত তৃণমূল কাউন্সিলরকে থানা থেকে বের করার সময়ও ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। ইতিমধ্যেই পাটুলি থানার বাইরে কিন্তু একাধিক মানুষজন 101 নম্বর ওয়ার্ডের তারা কিন্তু একত্রিত হয়েছেন এবং গাড়ি কিন্তু ভেতরে প্রস্তুত, হাতে প্রত্যেকের ডিম রয়েছে। মানুষ অভিযোগ দায়ের করলে সেটা আইনের পথে চলবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কোনো ভয়ে আউট, ভরসা ইন। তাই মানুষ আজকে বেরিয়ে এসে অভিযোগ দায়ের করছে এবং অভিযোগের ভিত্তিতে সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের পুলিশ বলেছে আপনারা আইনের পথে চলুন, শাসকের আইন না, আইনের শাসন পশ্চিমবঙ্গে কায়েম হবে। ধৃত তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে রবিবার 21শে জুন পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দেয় আদালত। সন্দীপ সরকার, হিন্দোল দে, প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। বিশ্বনাথদা, এই যার অভিযোগের ভিত্তিতে বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেফতার করা হয়েছে, সেই আইনজীবী শুধু তোলাবাজির অভিযোগ করছেন না, প্রতিবেদনে পরে আমরা দেখাবো যে তিনি অভিযোগ করছেন রীতিমতো তাকে কার্যত সামাজিক বয়কট করা হয়েছিল, তার বাড়িতে গৃহ পরিচারিকার আসা বন্ধ করে দেওয়া হয়েছিল, এলাকার সমস্ত রিক্সা চালকদের বলে দেওয়া হয়েছিল যে তাকে ওই রিক্সায় তোলা যাবে না। আমি বলছি এটা কোনো প্রান্তিক কোনো গ্রামের দিক নয় যেখানে মোড়লের খবরদারি চলবে। কলকাতা শহরে একজন তৃণমূল কাউন্সিলরের দাপটটা কোন জায়গায় পৌঁছেছিল আপনি ভাবুন। এই পরিবর্তন যদি না হতো, ভয়মুক্ত হয়ে অভিযোগগুলো যদি তারা করতে না পারতেন এবং পুলিশ যদি অ্যাকশন না হতো, মানে 4 তারিখের পর ফলটা অন্যরকম হলে কি হতো এই মানে এই আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষদের অবস্থা? সাধারণ মানুষের অবস্থা 15 বছরে তুমি দেখেছো, এই কাউন্সিলররা সাধারণ মানুষকে লুট করেছে, মানুষকে ভয় দেখিয়েছে,
নিজেদের এলাকায় ভোট হতে দেয়নি, এবং এরা কার্যত তোলাবাজ, বড় বড় তোলাবাজে পরিণত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া থেকে। ফলে এরা যে দুর্নীতিটা করেছিল এবং দুর্নীতির সাথে যুক্ত ছিল, সেই কারণে তুমি দেখবে কাউন্সিলর হওয়ার জন্য ওদের আগ্রহ অনেক বেশি ছিল। মানে একটা তৃণমূল কংগ্রেসের ভেতরে একটা খবর থাকতো যে এমএলএ ভাই না হলেও হবে, এমপি না হলেও হবে, কিন্তু কাউন্সিলর পদটা কোনো মতেই ছাড়া যাবে না। আমি দেখেছি এমপি হলেও, এমএলএ হলেও কাউন্সিলর পদের জন্য তারা লড়াই করতো, ওই পদটা ধরে রাখতেই হবে, কারণ ওটা হলো টাকা যোগান দেওয়ার একটা বড় জায়গা। প্রমোটারের থেকে টাকা, মানে যে কোনো সিন্ডিকেট চালানোর জন্য টাকা, যে কোনো মানুষকে ভয় দেখিয়ে টাকা, যে কোনো সম্পর্কের বিবাদ মীমাংসার জন্য টাকা। ফলে সমস্ত জায়গা থেকে এরা প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতি করেছে এবং দুর্নীতিটার উপর দাঁড়িয়েই এরা ওই এলাকার কাউন্সিলের হিসাবে ভূমিকা পালন করেছে, এবং তাতে পরিষ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন ছিল। এই বাপ্পাদিত্যের কথা বলছো, এর এর প্রভাব এন্টার অঞ্চলে, তার অঞ্চলে কি ধরনের ছিল, মানে মানে সামাজিকভাবে দুর্গাপূজা থেকে শুরু করে জন্ম মৃত্যু সব এর তত্ত্বাবধানে হতো। জসিমউদ্দিন 39 নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর, জসিমউদ্দিনের যে ধরনের প্রভাব প্রতিপত্তি ছিল সেটা মানে ভাবা যায় না। মানে একটা সভ্য সমাজে এই ধরনের কাউন্সিলর মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম দিয়েছেন, এই ধরনের কাউন্সিলর তৈরি করেছেন, এটা ভাবলেও কষ্ট হয়। এবং পার্থক্যটা আমি বুঝতে পারি, এই কাউন্সিলরদের আজ থেকে কারো 8 বছর, কারো 10 বছর আগেই জেলে থাকা যাওয়ার কথা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেনি জন্য এই কাউন্সিলররা জেলে যাননি। এরা দাপটের সাথে অবিচার, অন্যায়, অত্যাচার করে বেরিয়েছেন। আজকে 4 তারিখের পরের প্রশাসন আর 4 তারিখের আগের প্রশাসনের কিন্তু একটা স্পষ্ট বিভাজন রেখা আমি দেখতে পাচ্ছি। 4 তারিখের পরে ফল ঘোষণার পরে যে প্রশাসন, সেই প্রশাসন কিন্তু ন্যায় বিচার দেবার জন্য একটা চেষ্টা করছে। বিশেষ করে আমি বলবো যে সমস্ত দুর্নীতিবাদ কাউন্সিলর, এমএলএ, তৃণমূলের নেতারা ছিল, তাদের বিরুদ্ধে একটা অভিযান স্পষ্ট নিয়েছে, এবং একটার পর একটা কাউন্সিলর, আজকে 7 জন কাউন্সিলর কলকাতা কর্পোরেশনের, তারা ইতিমধ্যেই মানে অ্যারেস্ট হয়েছেন। একের পর এক কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ আসতে শুরু করেছে। আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে বিশ্বজিৎ বসুর নেতৃত্বে যে কমিশন তৈরি হচ্ছে, সেই কমিশন যখন জনগণের কাছে শুনানি করবে, জনগণের কাছে অভিযোগপত্র মানে চাইবে, তখন হয়তো বন্যা বয়ে যাইবে, বন্যা বইতে থাকবে, এই অভিযোগপত্র এতটাই আসতে পারে। আমি মনে করি যে সত্যি 4 তারিখে যদি পরিবর্তন না হতো, তাহলে পশ্চিমবাংলাটাতে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েক দশক পিছিয়ে দিয়েছেন। হয়তো আমাদের বাঙালি হিসেবে অস্তিত্ব থাকতো কিনা। জাতীয় নিরাপত্তার প্রশ্নের সাথে যেটা সম্পর্ক ছিল, দুর্নীতির প্রশ্নের সাথেও সেটা একইভাবে সম্পর্ক ছিল। এই অভিযোগটা বারবার প্রশ্ন উঠেছে যে এই সমস্ত কাউন্সিলররা কিন্তু দিনের পর দিন অবৈধ অনুপ্রবেশ থেকে শুরু করে, পাচারের কাজের থেকে শুরু করে, অবৈধ নির্মাণে টাকা রোজগার থেকে শুরু করে দিনের পর দিন এরা কিন্তু এই ধরনের অসামাজিক কাজ, অ্যান্টি সোশ্যাল কাজগুলোর সাথে যুক্ত থাকার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি, ব্যবস্থা নেয়নি। এবং আজকে যখন প্রশাসন এই ন্যায় বিচারের জায়গা দিচ্ছে, তখন কিন্তু মানুষ কিন্তু উল্লসিত। আমি বলছি পশ্চিমবাংলার, সারা পশ্চিমবাংলার জুড়ে উল্লসিত যে প্রশাসন অ্যাটলিস্ট একটা ন্যায় বিচার 15 বছর পরে দিচ্ছে। যারা দিনের পর দিন মনে করতো যে আমরা বাদশা, আমাদেরকে কেউ হারাতে পারবে না, আমরা অপরাজেয়, আজকে তাদের পরাজয় মানুষ যখন দেখতে পাচ্ছে, তখন কিন্তু মানুষ অত্যন্ত উল্লসিত, সমাজ শক্তিবোধ করছে। আমি সমাজের নানা বর্গের লোকের সাথে কথা বলে দেখেছি যে এই দৃষ্টান্তমূলক শাস্তিগুলো খুব দরকার ছিল, যাতে করে আগামী দিনে কোনো নেতা পথভ্রষ্ট না হয়। যেভাবে রাজনীতিটাকে করে খাওয়ার জায়গা তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেই করে খাওয়ার জায়গা থেকে রাজনীতিতে জনসেবা, সেই জায়গাটা যদি তৈরি করতে হয়, তাহলে এই ধরনের অপরাধীদেরকে ধরতে হবে, জেলে পুরতে হবে। একদম অপরাধীদেরকে ধরতে হবে, কারণ রাজনীতির স্বার্থে মানুষকে ব্যবহার করা হয়েছে। একেবারে সাধারণ মানুষ তারা সামনে এসে একের পর এক সেই অভিযোগ করছেন। আমি বিমল শঙ্কর নন্দর কাছে যাব। বিমল দা, মানে একের পর এক সাধারণ মানুষ যা অভিযোগ করছেন যে দোকান খুলতে গেলে টাকা দিতে হতো, বাড়ি তৈরি করতে গেলে টাকা দিতে হতো। আমরা তো শুনেছিলাম যে এই অভিযোগও সামনে এসেছে যে তৃণমূলে যদি পদ পেতে হতো, তাহলে নাকি টাকা দিয়ে সেই পদ পেতে হতো। তাহলে কি ওই পদাধিকারীরা টাকাগুলো মানুষের থেকে ওইভাবে তুলতেন? না, এটা শোনার কি আছে? এটা তো বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ইনক্লুডিং এবিপি আনন্দ দীর্ঘদিন ধরে আমরা দেখে এসেছি
যে এত টাকা দিতে হয়েছে, দিয়ে আমি পদ পাইনি, তাহলে কেন এই ঘটনা ঘটলো কেন? আমি ইলেকশনে দাঁড়াতে পারিনি, এত টাকা দিয়েছিলাম, কেন হলো? এই নিয়ে তো অনেকে কেঁদেছে, কেউ কপাল চাপড়েছে, কেউ রাগারাগি করেছে, কেউ ভাঙচুর করেছে। আমি যে কথাটা বলতে চাইছিলাম, একটু আগে বিশ্বনাথ চক্রবর্তী বলল কী ধরনের কাউন্সিলরে জন্ম দিয়েছেন। এখানে কাউন্সিলরে জন্ম দেওয়ার চেয়েও বড় কথা, কী ধরনের রাজনীতির জন্ম দিয়ে গেলেন মমতা ব্যানার্জি। একেবারে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে সর্বোচ্চ পদ পর্যন্ত প্রত্যেকটি লোক যারা জনপ্রতিনিধি, বারিং এ ফিউ, সব নিশ্চয়ই খারাপ হয় না, একটা দুটো ভালো থাকে, একটা দুটো ভালো থাকাটাই তৃণমূলে এক্সেপশন। সবাই প্রায় সকলেই খারাপ। অধিকাংশ লোকের বিরুদ্ধে অভিযোগ তারা তোলা তুলছে, অধিকাংশ লোকের বিরুদ্ধে অভিযোগ সেন্ট্রাল ক্যালকাটার ওইরকম একটা জায়গায় বাড়ি তৈরি করেছে, ভালো করে খোঁজ নিয়ে দেখো সেই বাড়িটা আইনসম্মত কিনা, যার ছাদে সে বসিয়েছে, সুইমিং পুল বসিয়েছে। এই তৃণমূলের একজন কাউন্সিলর, এই এবিপি আনন্দর পর্দায় দেখেছিলাম কয়েক বছর আগে, সে একটা গাড়ি এনেছিল, ল্যাম্বরগিনি না কি গাড়ি, জীবনে সে গাড়ি আমি দেখিনি, 2 না 3 কোটি টাকার গাড়ি চড়েছে, 10,000 টাকা পাওয়া কাউন্সিলর। অর্থাৎ গোটাটাই একটা চক্র, যে চক্র তৈরি করেছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। সেই চক্রের মূল লক্ষ্য ছিল যত পারো লুট করো, লুট করে পকেটে ভরো, এবং যখন নির্বাচন আসবে মানুষকে কোনো জবাব দেওয়ার দরকার নেই, শুধুমাত্র মুসলিম তাস খেলো, সংখ্যালঘু তাস খেলো, ভোট নাও, আর কিছু লোককে কৃপা বিতরণ করো, তারা ভোট দেবে, সেইভাবে আমি জিতবো। কিন্তু বাংলার মানুষ শেষ পর্যন্ত বুঝে গেছে যে এই দলকে রাখলে আগামী দিনে গোটা পশ্চিম বাংলাটা শেষ হয়ে যাবে। এরা 2021-এই হারতো, 2021-এ এরা চুরি করে জিতেছে, 2026 এই চুরিটা কিন্তু নির্বাচন কমিশন ধরে ফেলেছে, ফলে এরা আর জিততে পারেনি। আসলে যেটা করে দিয়ে গেল তৃণমূল কংগ্রেস, যে একটা রাজনীতিকে এইভাবে লুম্পেনাইজ করা যায়, এত লুম্পেনদের রাখা যায়, তাদের একেবারে মন্ত্রী করে দেওয়া যায়। টালিগঞ্জে মারপিট করতো বস্তিতে, তাদের ক্যাবিনেট মন্ত্রী বানিয়েছে। চেতরাতে মারপিট করতো, তাকে ক্যাবিনেট মন্ত্রী বানিয়েছে, শহরের এক বড় গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দিয়েছে। এই লোকগুলোকে আনার মাধ্যমে রাজনীতি কলুষিত হয়েছে। এরা না আছে শিক্ষা দীক্ষা, না পড়াশুনো, এক লাইন বাংলা লিখতে দিলেও লিখতে পারে না, ক্রীড়াঙ্গনকে ক্রিয়াঞ্জন লেখে। এই লোকগুলোকে সামনে আনা হয়েছিল, লক্ষ্য একটাই, জিন মমতা ব্যানার্জি যেমনি, তার পড়াশুনো, তার স্ট্যান্ডার্ড যেমনি, তার রুচি, তার সংস্কৃতি যেমনি, তিনি গোটা সিস্টেমটাকে সেই রকম করার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি বুঝতে পারেননি যে বাংলার সংস্কৃতি কিন্তু শেষ পর্যন্ত আর অ্যালাউ করবে না। 15 বছর মানুষ অনেক সহ্য করেছে, এবারে কিন্তু তাকে শেষ করে দিল চিরদিনের জন্য। কোনোদিন আর যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে, মানুষ সেই ব্যবস্থা করে দিয়েছে। না, আমি বলছি এইটা তৃণমূল কংগ্রেস না থাকলে বোঝা যেত না যে একটা দল করা কারোর কাছে একটা পেশা হতে পারে। ধরুন কারোর ক্ষেত্রে ক অক্ষর গোমাংস, অথচ তার দেখছেন পেল্লাই বাড়ি। দাদা আপনি কি করেন? আমি তৃণমূল কংগ্রেস করি। মানে তৃণমূল কংগ্রেস করলে অচিরে অল্প সময়ের মধ্যে কিভাবে যে একের পর রাজনীতি একটা, হ্যাঁ আমি বলছি এই জায়গায় গোটা বিষয়টাকে তৃণমূল কংগ্রেস নিয়ে গিয়েছে। আবার কিভাবে নিয়ে গিয়েছে, এই পালা বদলের পর যখন মানুষ মুখ খুলতে শুরু করছেন, একের পর এক অভিযোগ হচ্ছে এবং তারপরে গ্রেফতারিগুলো হচ্ছে, এ তো স্পষ্ট বোঝা যাচ্ছে। অর্ণব সাহা, আমি প্রথমেই বলবো, দেখুন এই গত 10-12 দিন ধরে এরকম একের পর এক ঘটনা দেখছি। এবারও কিন্তু এই যখন প্রবল পরাজয়টা হয়েছে, সেবারও কিন্তু 2 কোটি 60 লক্ষ মানুষ ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। তাহলে এই যে 2 কোটি 60 লক্ষ মানুষ যে আস্থা রেখেছে, এবারও আস্থা রেখেছে, এই পরিস্থিতিতেও আস্থা রেখেছে, তাদের গালে তো থাপ্পড় মারছেন এরা। এই যে বেপরোয়া মনোভাব, যে আমরা যা ইচ্ছে তাই করতে পারি, এটা একটা বেপরোয়া মনোভাব। এটার তো কোনো প্রয়োজন ছিল না, কারণ মানুষের জন্য যে পরিমাণ জনকল্যাণমুখী প্রকল্পগুলো তৈরি করা হয়েছে, মানুষের যে স্বতঃস্ফূর্ত আবেগ এবং স্বতঃস্ফূর্ত যে সমর্থন, যেটা নিয়ে সিঙ্গুর নন্দীগ্রামের সময় থেকে যে সিভিল সোসাইটি মুভমেন্ট এবং সেই মুভমেন্টের মধ্য দিয়ে সরকারের ক্ষমতায় আসা এবং তার যে পরিক্রমা, তার যে এগিয়ে চলা, এবং সেই জিনিসটা থেকে আপনি একটু মনে করে দেখুন 2021 সালে যখন এই লক্ষ্মীর ভাণ্ডার চালু হচ্ছে, সেই সময় অনেক রকমের বিদ্রুপ, ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে। কিন্তু পরবর্তীকালে এই আলোচনায় পরে দেখাবো, আমি আপনার কাছে আসছি, আপনি জনকল্যাণের কথা বলছেন, আমি এই আলোচনায় দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় একজন নেতা গরিব মানুষের রাস্তার টাকাটা সম্পূর্ণ ঝেড়ে দিয়েছেন। নিজের বাড়ির সামনে গরিব মানুষের রাস্তাগুলো, অথচ সেখানে কিভাবে পথশ্রী রাস্তাশ্রীর বোর্ড পড়ে গিয়েছে। বেপরোয়া মনোভাবটার জায়গাটা কোথায় বিচ্যুতিটা হচ্ছে, যে জনকল্যাণমুখী যে প্রকল্পটা, সেটা তো মানুষের জন্য, এ মাঝখানে মিডলম্যান হয়ে দাঁড়াচ্ছে, এবং মাঝখানে মিডলম্যান হয়ে দাঁড়িয়ে সে কি করছে, সরকারি টাকা সে নিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, নিজে সাইফন করে নিচ্ছে। তো এটাতে কি হলো, জনকল্যাণমুখী প্রকল্পটা মানুষের কাছে না পৌঁছে সেটা কিছুমাত্র মানুষের, অল্প কিছু মানুষের, সরকারকে কেউ যদি নিজের পিতৃদেবের সরকার মনে করেন, যা হবার তাই হয়েছে।
না, তার মানে জনকল্যাণমুখী প্রকল্পগুলো তো ভুল নয়, এরকম প্রকল্প তো সারা ভারতবর্ষে অনেকগুলো রাজ্যে চালু হয়েছে পরবর্তীকালে। মেয়েদের জন্য যে প্রকল্পগুলো চালু হয়েছে সেগুলো তো অনেক রাজ্যে চালু হয়েছে। মানে আমি বলছি যে প্রকল্পগুলো মানুষের উপকারের জন্যই করা হয়েছিল, কিন্তু তার যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির জায়গাটা সেটা অবশ্যই সেটাই তো সবচেয়ে বড় দুর্ভাগ্যের জায়গা। যে একদমই দেখুন, রাজ্যে পালা বদল হয়েছে, সেই পালা বদলের পর তৃণমূলের একের পর এক নেতা জনপ্রতিনিধি গ্রেপ্তার হচ্ছেন। তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। উঠছে চোর স্লোগান, ধৃত নেতাদের লক্ষ্য করে ডিম ছুটছে ক্ষুব্ধ জনতা। দেখুন, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে সামনে আসছে তৃণমূলের নেতা থেকে জনপ্রতিনিধিদের কীর্তি। কাটমানি, তোলাবাজি, হুমকি, হুঁশিয়ারি, সন্ত্রাস সহ একাধিক অভিযোগে এখনো পর্যন্ত কলকাতা পুরসভারই 7 জন কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা এই 1 মাসের মধ্যে, যদিও 1 মাস আগামী 9 তারিখে সম্পূর্ণ হবে, আমরা এই 28-29 দিনের মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করেছি যা আপনারা দেখেছেন। চোরেদের, দুর্নীতিগ্রস্তদের আইনের বিধানের মাধ্যমে জেলে পড়া। একের পর এক তৃণমূল কাউন্সিলরের গ্রেপ্তারের পরে ধৃতদের ঘিরে দীর্ঘদিন ধরে জমে থাকা সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়ছে। যেমন শনিবার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেপ্তার করে পুলিশ, তারপরেই ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। 39 নম্বর ওয়ার্ডের ধৃত তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনের বাড়ির সামনে ডিম হাতে অপেক্ষা করতে দেখা যায় সাধারণ মানুষকে। তোলাবাজির অভিযোগে 23 মে গ্রেপ্তার করা হয় 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও 16 নম্বর বোরোর চেয়ারম্যান সুদীপ বল্লেকে। ধৃত তৃণমূল কাউন্সিলরকে আদালতে নিয়ে যাওয়ার সময় ওঠে চোর চোর স্লোগান, দেখানো হয় জুতো। 2রা জুন তৃণমূল কাউন্সিলর সচিন সিংকে গ্রেপ্তার করে পুলিশ, তারপরে তার নারকেলডাঙ্গার বাড়ির সামনে চলে বিক্ষোভ। পরের দিনই দক্ষিণ কলকাতার গড়ফায় তোলাবাজি ও খুনের হুমকির অভিযোগে পুলিশের জালে ধরা পড়েন তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর ওরফে রানা। তাঁকে লক্ষ্য করেও ডিম ছোড়েন স্থানীয়রা। অরিজিৎ দাস ঠাকুরকে, যিনি 106 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে কিন্তু রীতিমতো ডিম ছোড়া হয়। যে চিত্র দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, এবং পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করছে। 3রা জুন তোলাবাজি সহ একাধিক অভিযোগে 42 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা গ্রেপ্তারের পরে ধৃতকে কোর্টে তোলার সময় আদালত চত্বরে ওঠে চোর স্লোগান। শুক্রবার একই ছবি দেখা যায় ধৃত তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে ঘিরেও। বিধাননগরে পুলিশের সামনেই ধৃত তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। শনিবার ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে ডিম ও মাছ হাতে দেখানো হয় বিক্ষোভ। এনআইএ দপ্তর থেকে বিধাননগর মহকুমা হাসপাতাল কিংবা এনআইএর বিশেষ আদালত, ডিজে বাজিয়ে নাচ থেকে হাতে ডিম মাছ নিয়ে শওকত মোল্লার জন্য অপেক্ষা বাদ যায়নি কিছুই। এবিপি আনন্দ। মানে অনিলদা, যে ছবি লক্ষ্য করা যাচ্ছে যে সাধারণ মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। একে তো এই তৃণমূল কাউন্সিলর বলুন বা তৃণমূল নেতাদের বিরুদ্ধে তারা ক্ষোভ দেখাচ্ছেন, ক্ষোভটা কিন্তু তাদের পুলিশের বিরুদ্ধেও রয়েছে। সেই সময় প্রশাসন কোনো রকম ব্যবস্থা নিত না, অভিযোগও জানানো যেত না। না, একটা জিনিস দেখুন দেবস্মিতা, 2011-তে একটা পরিবর্তন হয়েছে, তার আগে 1977 একটা পরিবর্তন হয়েছে, কিন্তু যারা নতুন এসছেন বা যারা পুরনো এসছেন কারোর বিরুদ্ধে কিন্তু এই ধরনের বিক্ষোভ দেখা যায়নি। তারা কিন্তু এখনও তারা পাড়ায় ঘোরেন বা ঘুরছেন, কিন্তু এই রকম হয়নি। কারণ আমার ওয়ার্ডের এখন এই তৃণমূলের এই অবস্থাতে আমি বলবো আমার ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছেন এবং মানে কার্তিক মান্না এবং আমাদের বড় চেয়ারম্যান যিনি আছে তরুণ শাহ, ওনাকে যথেষ্ট লোকে ভালোবাসে। কিন্তু সেই জিনিসটা এক্সাম্পল না করে এই যে এমন চুরিটা করেছে, মানে যে বেরোচ্ছে তাকেই ডিম মারছে, এই জিনিস কেন মানুষের ক্ষোভটা হয়েছে? দেখো, ছোটোখাটো চুরির যে নিচের কাউন্সিলররা চুরি করেছে, আমি বারবার আপনাদের এখানে বলেছি যে এদের কোনো দোষ নেই। কেন অ্যাকচুয়ালি কি জল ওপর থেকে গড়ায় তো নিচে, ওপরে দেখেছে কি চুরি, কি পরিমাণ চুরি করে। সারদা নারদার টাকা চলে গেছে, লোকের সমস্ত সর্বস্ব চলে গেছেন। কি বললেন? বললেন যা গেছে তা গেছে, আর কোথায় গেছে সেটা তো ওনাদের মুখপাত্রই বলে দিয়েছেন প্রিজন ভ্যান থেকে।
তারপরে কিভাবে প্রকিউর করবেন দেবেন, না আমি সিগারেট খেতে বলবো লোককে, খুব বেশি সিগারেট খাবে তাহলে আমি ওর থেকে 500 কোটি টাকা তুলে দিয়ে দেবো। একটা সরকারের প্রধানা যদি বলেন এবং কমপ্লাসেন্টলি বলছেন যে আমি মদ রেকর্ড ইনকাম করেছি মদ বেচে, দেখো সিগারেটের প্যাকেটেও লেখা থাকে স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ, মদের বোতলে কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস ফর হেলথ। তুমি গোল্লায় যাও, তোমার আমার টাকা দরকার। আজকে যিনি বললেন, বিশ্বনাথবাবু বললেন যে এই যে কি তৈরি করেছেন, তৈরি তো উনি জেনে শুনে করেছেন। এমএলএ এমপি তৈরি করেছেন এদেরকেই, যে এমএলএকে উনি নিজে দাঁড়িয়ে বলছেন যখন এমএলএ হননি তুই তো বোম মানাসি বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, না তখন হি হ্যাজ বিকাম এমএলএ জীবনতলায় বাস স্ট্যান্ড চেয়েছিল, উনি বললেন বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তোরা তো বোমা মারিস, তাকেই আবার করে আবার ঠিক তারপরে শুধু তাই না, আরেকজন সাধারণ লোক সত্যিকারের যে মাছ বেচতেন, সে সাধারণ মাছ বেচতো, সেই তাকে এমন ফুলিয়ে ফাঁপিয়ে বাঘ ফাঁক বানিয়ে তাকে জেল টেল খাটিয়ে এমন করে দিলেন তার মেয়েকে সবে জেল খাটবেন। তারপরে এখন তাকে ছুঁড়ে ফেলে দিয়ে, উনি তো কাউকেই কেউ করেন না, যখন প্রয়োজনে ব্যবহার করেন তারপরে দরকার হলে ছুঁড়ে ফেলে দেন। উনি যে ওনাকে বিশ্বাস করেছে সেই চোখেছে, সি ইজ অনলি ফর হারসেলফ অ্যান্ড আর ফ্যামিলি মেম্বার, নট ফর আদার। যেগুলো করেন ওগুলো নাটক। উনি সেন্ট্রাল গভর্নমেন্টে যখন ছিলেন কোনো অ্যাসাইনমেন্ট 5 বছর কমপ্লিট করেননি, সেগুলোকে আমি যতদূর জানি ভুল হতে পারে, কিন্তু মাঝখানে একটা হাড্ডাবাড্ডা করে দিয়ে লেজা গোবরে হয়ে একটা ইস্যু তুলে ছেড়ে দিয়ে চলে এলেন। সব কটা তাই করেছেন। এবং কোনো একজন সংবিধান হাতে নিয়ে বলে সংবিধান, উনি সংবিধান হাতে নিয়ে বিধানসভার অ্যান্টিক ফার্নিচারগুলো ভাঙিয়েছেন। কারা ভাঙিয়েছে জানেন না উনি? তারপরে যারা চুরি করে যাদের বললে আমরা টাকা দিই, আমি আর টিকিট দিতাম না, তাদের টিকিট দিয়েছেন, তারা এখনও তারা এমপি হয়েছেন। এরা এই যে নিচে তলায় ধরুন যারা সাইকেল চালান, বারবার বলেছে, যারা ভাঙা সাইকেল চালাতো 3 বার চেন পড়েছে, তারা এখন 50 লাখ টাকার 40 লাখ টাকার গাড়ি চড়ে, শুধু একটা না 2-3টে গাড়ি চড়ে। কী করে করে? এরা জানে আমরা করলে আমাদের যে প্রপোর্শনেট এটা পাঠিয়ে দিলেই আমাদের ঠিক আছে। উনি জানেন না আজকে সোনা পাচার করছে ওনার গৃহলক্ষ্মী, সোনা স্মাগলিং করছে, সেখানে পুলিশ চলে যাচ্ছে রাত বিরেতে ছাড়িয়ে আনতে। সেখানে কোন দেশে কোন অ্যাডমিনিস্ট্রেশন চলেছে? পুলিশকে এখন গালাগালি যে পুলিশ কেন কি করবে? না আমি বলছি এই তো রবি ঠাকুর তো কবেই বলে গেছেন যে বাবু যত বলে পারিষদ দলে কহে তার শতগুণ। মানে বাবুদের বিরুদ্ধে যদি এত অভিযোগ থাকে, তলায় তারা তো 10 গুণ বেশি এটা করবে, এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। কিন্তু আমি বলছি একটা, আমি দেখছিলাম যে দেখবেন এখন জনরোষ প্রকাশের একটা খুব চেনা মাধ্যম হয়ে গেছে যে ডিম ছুঁড়ে মারা। আমি দেখছিলাম যে ডিম তারা কেন ছুটছেন, এখন যারা এটা করছেন তারা বলছেন 15 বছর ধরে আমাদের মুরগি বানিয়ে রেখেছে, আমরা ডিম ছুড়বো না তো কি করবো। কিন্তু আমি বলছি অনেক সিরিয়াস তো, যেটা আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে আসতে চাইবো, অত্যন্ত ইঙ্গিতপূর্ণ একটা মন্তব্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে যেখানে হাত দিচ্ছি দেখছি সেখানে দুর্নীতি, এই এত চোর, এত এবারে ব্রিগেডে জেল বানাতে হবে। এবং এইটা দেখুন যে ধরপাকড় যেটা হচ্ছে, এটা কিন্তু শুধু কলকাতা শহর নয়, রাজ্য জুড়ে এই ছবিটা দেখা যাচ্ছে। দেখুন মুখ্যমন্ত্রীর মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য যে সাফল্য সেটা হচ্ছে যে এই এত দুর্নীতি, এটা কিন্তু এর যে ব্যাপ্তি সেটা কিন্তু আমরাও কেউ বুঝতে পারিনি। অর্থাৎ এই সরকারটা পরিবর্তনের পরে ছাড়া এত ধরনের এত নোংরাভাবে যে দুর্নীতি হয়েছে, নানাভাবে হয়েছে, এটা আমরা বুঝতে পারিনি। এইটাই হচ্ছে ওনার আসল সাফল্য, যে দুর্নীতিটাকে এমনভাবে চেপে রেখেছিলেন, ভয় দেখিয়ে, তোলাবাজি করে, নানাভাবে মানে মানুষের উপর অত্যাচার করে এইটাকে তাকে বুঝতে দেয়নি। বারবার করে একটা কথা আসে যে যখন এইটা হয় যে 2,60,00,000, 2,40,00,000 না 60 লক্ষ মানুষ এদেরকে এখনো সমর্থন করেছেন। এরা তো সত্যি বোকা বনে গেছে। তার মধ্যে একটা ধরপাচ্ছে অন্ততপক্ষে 10 লক্ষ হচ্ছে তার দলের আধিকারিক এবং পার্টি আধিকারিক এবং অ্যাডমিনিস্ট্রেশন। বাবু তার মানে দুর্নীতিটা করে যাওয়ার জন্য এই 2,40,00,000 মানুষের বিশ্বাসটাকে তিনি ক্যাপিটালাইজ করেছেন, এটাকে মূলধন হিসেবে ব্যবহার করেছেন। এবং তাদের মধ্যে ওই যে 10 লক্ষ কিন্তু অলরেডি তার প্রশাসন এবং পার্টি প্রশাসন এবং এমনি পঞ্চায়েত থেকে একবারে পৌর প্রশাসন পর্যন্ত সব স্তরে, জেলা স্তরে, পঞ্চায়েত সমিতি স্তরে, সব স্তরে যে বিভিন্ন জায়গা আছে, ব্লক সমিতি আছে ইত্যাদি আছে, যে কোনো জায়গায় বাজার কমিটি আছে, নানা কমিটি, ইউনিভার্সিটি আছে, কলেজ আছে,
তার ছাত্রনেতারা আছে, এই সব মিলিয়ে 10 লক্ষ এবং তাদের পরিজন মানে পরিবার শুধু নয়, পরিজন মিলে 1.5 কোটি। বাদ থাকলো 1 কোটি লোক। এই 1 কোটি লোককে যে বুঝতে পারেনি তার একটা প্রধান কারণ হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা চুপ করে বসেছিল এবং তারা নিজেরা ধান্দাবাজি করে গেছে। এই যে বুদ্ধিজীবীরা যাদেরকে লোকে মাথায় তুলে বলে সাহিত্যিক, তিনি বলছেন 100 বছর বাদে উনার কবিতা বিভিন্ন বাড়ি বাড়ি পঠিত হবে। উনি বলছেন কোথার থেকে? 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। এই রকম যে ফিল্ম তাদেরকে সবকে উনি বসিয়ে রাখতেন পাশে, তাদেরকে কিছু করে দিতেন 50,000 60,000 কোনো জায়গায় MLA MP করে। এবং এই বুদ্ধিজীবীগুলো যারা কবি, যাদের নাম আছে ভালো কবিতা লিখি, অথচ তারা কখনো বা তারা শিবলিঙ্গের অপমান করছেন, কখনো বা মানুষকে বিভিন্নভাবে বোকা বানানোর চেষ্টা করছেন। কতভাবে বোকা বানানো যায়! এই যে শিল্প মানে যারা চিত্র পরিচালক, বিভিন্ন কবি, বিভিন্ন সাহিত্যিক, এরা এই জিনিসটা করে গেছিলেন এবং এরা ছিল এর হাতে তুরুপের তাস। তার জন্য মানুষ বোকা বনে গেছে। এই যে 1 কোটি লোক যে বোকা বনে ছিল, তার জন্য যদি বলতে হয় পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জগতের লোকেরা 50% দায়ী এবং এরা সবচেয়ে বেশি মানে মানুষকে বোকা বানানোর ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সহায়তা করেছেন। দেখুন, আমার অনেক বয়স, অনেকগুলো সরকারকে দেখলাম। প্রত্যেক সরকার যাওয়ার পরে সেই সরকারের নানা অপকর্ম নিয়ে লোকে সজাগ হয়, কিন্তু এই সরকারের মতো মানে সিদ্ধার্থ রায়ের সরকার গেছে, তারপরে অজয় মুখার্জির সরকার গেছে, প্রফুল্ল সেনের সরকার গেছে, জ্যোতিবা মানে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার গেছে, কিন্তু এইভাবে রাস্তায় বেরোচ্ছে ডিম নিয়ে চোর 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 বলে ডিম মেরে দিলাম, রাস্তায় বেরোচ্ছে জুতো তুলে ছুটতে শুরু করলাম। কোনো মানে এত বছরের বয়সে আমি জীবনে কোনো দিন দেখিনি। অর্থাৎ পশ্চিমবঙ্গের সংস্কৃতিটাকে, মানুষের যে রিয়াকশনটাকে কোন নিচু স্তরে নামিয়ে নিয়ে গেলেন, সেটা আমার ভাবতে অবাক লাগছে যে আজকে এই লোকগুলো, এই যে তৃণমূলের যারা নেতা কর্মী, তারা এখন বাড়িতে, এখন হয় তাদের গা থেকে গন্ধ ছেড়ে পালাতে হবে, অথবা ওই কাউন্সিলরগুলো যেমন পালিয়ে গেছে সব কর্পোরেশন ভেঙে দেওয়া দরকার। অভিনেতারা যারা তৃণমূলের মঞ্চ তখন ভিড় করে থাকতো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ আলোকিত করতো, আজকে পরিবর্তন হওয়ার সঙ্গে সবার আগে তারা কাজ ছেড়েছেন, তারা সবার আগে কর্পূরের মতন উবে গেছেন। আচ্ছা, বোকা বানানোর কথা কিছুক্ষণ আগে বলছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য, কিন্তু বোকা বানানোর চেষ্টা এবারও পুলিশকে সর্বতভাবে করা হয়েছিল, কিন্তু সেখানে তারা সফল হলেন না। শাড়ির মধ্যে ঢুকে, শাড়ির স্তূপের মধ্যে ঢুকে আড়াল করার চেষ্টা করেছিলেন নিজেকে পুলিশের নজর থেকে, কিন্তু সেই পুলিশের চোখের নজর এড়িয়ে সেটা তো পারলেনই না। পুলিশ তাকে হিড় করে টানতে টানতে বের করে নিয়ে এলো। একদিকে আমতায় যখন এই ছবি দেখা গেল, তখন অন্যদিকে ওই তৃণমূল নেতাকে একেবারে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরালো বিক্ষোভকারীরা। কি কারণে, কোথায় ঘটনা দেখুন। দুদিন আগেই পুলিশ থেকে বাঁচতে খাটের তলায় লুকিয়েছিলেন তৃণমূল নেতা, আর এবার শাড়ির গাদার নিচ থেকে তৃণমূল কর্মীকে টেনে বের করার ভিডিও হলো ভাইরাল। কোথাও আবার তৃণমূল নেতাকে ন্যাড়া করে জুতোর মালা পরালেন গ্রামবাসীরা। হাওড়ার আমতায় রবিবার শাড়ির দোকানে গিয়ে শাড়ির স্তূপের নিচ থেকে তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ভাইরাল এই ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে গেছে। ধৃত তৃণমূল কর্মীর নাম ব্রহ্মানন্দ চক্রবর্তী। তার বিরুদ্ধে 2021-এ ভোট পরবর্তী সন্ত্রাসে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। মা বোনেদের উপর যে অত্যাচার করেছে এবং ঘরকে ঘর ভেঙেছে, বিভিন্ন রকম অ্যালিগেশন ওনার নামে রয়েছে। অন্যদিকে হাওড়ারই শ্যামপুরে তৃণমূল নেতাকে মাথা ন্যাড়া করে দিল গ্রামবাসীরা। তারপর জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো তাকে। শ্যামপুরের আমরদহ গ্রামের তৃণমূল নেতা সন্ন্যাসী মান্না, তার বাড়ি থেকে উদ্ধার হয় জব কার্ড, আধার কার্ড সহ এক গুচ্ছ নথি। এরপরই তার বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়ে, ওঠে কাটমানি নেওয়ার অভিযোগও। বয়স্কতার ফর্ম, লক্ষ্মী ভান্ডারের ফর্ম, যে গরিব মানুষের লক্ষ্মী ভান্ডার পেত তার জমা দেওয়া হয়েছিল, কিন্তু ওনারা জমা দেয়নি, যেহেতু তারা বিজেপি করতো বলে। অভিযুক্ত তৃণমূল নেতাকে আটক করেছে পুলিশ। অন্যদিকে মেডিকেল টেস্ট করাতে যাওয়ার সময় কাঁথি পুরসভার ধৃত তৃণমূল কাউন্সিলর অতনু গিরিকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম, উঠল চোর স্লোগান। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃত নাজবুল খাঁ খড়গপুর 2 নম্বর ব্লকের চক মকরামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। তার বিরুদ্ধে সরকারি ত্রিপল, সার, কীটনাশক বেআইনিভাবে মজুত রাখার অভিযোগ রয়েছে। এদিন প্রধানের অনুগামীদের লক্ষ্য করে ডিম ছোড়েন স্থানীয় বিজেপি কর্মীরা। ধৃত মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে রবিবার পেশ করা হয় আদালতে। আদালতের বাইরে ডিম নিয়ে অপেক্ষা করছিলেন বিজেপি কর্মীরা। পরিস্থিতি বুঝে তড়িঘড়ি গাড়ি থেকে নামিয়ে প্রাক্তন তৃণমূল বিধায়ককে কোর্ট লকআপে ঢুকিয়ে দেয় পুলিশ। সুনীত হালদার, বিশ্বজিৎ দাস, ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ। মানে বিশ্বনাথ দা, বা তৃণমূলের দুর্নীতি যে সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে তার প্রমাণ তো এই ছবিগুলো। একেবারে শোরুমে শাড়ি স্তূপের নিচ থেকে তৃণমূল কর্মীকে বের করা হচ্ছে। তো ভয় আছে জন্যই তো শাড়ি স্তূপের নিচে ঢুকে গেছিল। আবার পুলিশ দেখতে না পেয়ে চলে আসছিল, তখন জনগণই বলেছে যে চলুন আমরা বের করে দিচ্ছি। তবে এটা ঠিক যে ওই অঞ্চলের মানুষ পুলিশেরকে সহযোগিতা করেছে এবং আইন কখনোই হাতে নেওয়া উচিত নয়। পুলিশের হাতেই এদেরকে ছেড়ে দেওয়া উচিত এবং আইন মোতাবেকই এদের শাস্তি হওয়া উচিত। ওই অঞ্চলের কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেইটা দৃষ্টান্ত রেখেছেন, পুলিশকে সহযোগিতা করেছেন, তাকে খুঁজে বার করতে সাহায্য করেছেন এবং এরপরে আইনের প্রক্রিয়া শুরু হবে। কিন্তু যে অভিযোগগুলো পরপর আসছে 2021-এর বিধানসভা নির্বাচনের পরে কি অত্যাচারটা তৃণমূল কংগ্রেস করেছে, কি অত্যাচার করেছে। দিনের পর দিন তোমার স্টুডিওতে চিৎকার করে বলেছি যে মানে মানুষকে মানুষ মনে করছে না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি হয়েছে? আমার হাতে কোনো ইয়ে নেই, এখন ইলেকশন কমিশন পুরো দায়টা উনি, মানে উনার কর্মী, একদিকে উনার কর্মী উনার নেতাদেরকে উস্কে দিচ্ছেন যে যা গিয়ে বিজেপির কর্মী সমর্থকদেরকে মেরে দিয়ে, আর উল্টো দিকে মানে উনি একদিকে মানে সাফ হয়ে দংশন করছিলেন 21-এর বিধানসভা নির্বাচনের পরে, আর ওজা হয়ে আবার ছাড়ছিলেন। মানে একটা আশ্চর্য অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছি 21-এর নির্বাচনের পরে ভোট পরবর্তী সন্ত্রাসে। তুমি ভাবো কোনো সভ্য দেশে বা রাজ্যে 5 দিনে মানে 54 জন বিজেপি কর্মী সমর্থকের মৃত্যু ঘটেছিল। প্রায় কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক, কেউ আসামে আশ্রয় নিয়েছিল, কেউ ঝাড়খণ্ডে আশ্রয় নিয়েছিল, কেউ বিহারে আশ্রয় নিয়েছিল, কেউ উড়িষ্যাতে আশ্রয় নিয়েছিল। প্রায় মানে শতাধিক মহিলা ধর্ষিত হয়েছিল। হাজার হাজার মানুষের থেকে ফাইন নেওয়া হয়েছে, থুতু ফেলে থুতু চাটানো হয়েছে। আমি বিজেপি করব না এই বলে মিছিল করতে হয়েছে বিজেপির কর্মীদেরকে। কি অত্যাচার, নারকীয় অত্যাচার করার পরে মমতা বন্দ্যোপাধ্যায় তাতেও তৃপ্তি হয়নি, তারপরেও কিন্তু উনি সন্ত্রাস চালিয়ে গেছেন। এবং এই ধরনের অত্যাচার যারা ছিলেন, আমার মনে হয় এবার যেহেতু রাজ্য সরকারের বাধায় অনেকেই শাস্তি পাননি, অর্থাৎ সিবিআই এর যে তদন্ত বহু ক্ষেত্রেই বাধা পেয়েছে, পুলিশ সহযোগিতা করেনি, ফলে কলকাতা হাইকোর্ট যে সিবিআই তদন্ত ভোট পরবর্তী সন্ত্রাসের যারা যুক্ত ছিল তাদের সেই তদন্ত ঠিক মতন করতে পারেনি রাজ্য সরকারের পুলিশের অসহযোগিতায়। এখন নতুন সরকার, এই সরকারের পুলিশ 100% সহযোগিতা করবে, ফলে এখন কিন্তু আমার মনে হয় সিবিআই কে আবার নতুন করে তদন্তগুলো চালানো উচিত। এবং 2021-এর ভোট পরবর্তী সন্ত্রাসে যে সমস্ত তৃণমূল নেতারা যুক্ত ছিল, কর্মীরা যুক্ত ছিল, বড় বড় নেতা যুক্ত ছিল, যারা মন্ত্রিসভায় স্থান পেয়েছিল, শহরাঞ্চলের বিখ্যাত সব লোক যাদের উস্কানিতে বিজেপি কর্মী সমর্থকদের মৃত্যু ঘটে গেছিল, সেই সমস্ত নেতাদেরকে কিন্তু এখন ধরার একটা উপযুক্ত সুযোগ এবং সময়, এবং তাদেরকে শাস্তির ব্যবস্থা করার মধ্য দিয়ে এই বার্তাটা দেওয়া দরকার যে পশ্চিমবাংলা আর 5টা রাজ্যের মতনই মানে হিংসা মুক্ত হলো। না, আমি বলছি একটা ইতিবাচক দিক তো রয়েছে। মানে এর আগে আমরা এইটা দেখতে অভ্যস্ত ছিলাম যে তৃণমূল নেতাদের দাপটে পুলিশ ফাইলের তলায় লুকোচ্ছে, এখন পুলিশের ভয়ে তৃণমূল নেতা তিনি শাড়ির মাঝে লুকোচ্ছেন। এইটা অন্তত একটা পরিবর্তনের একটা ইতিবাচক দিক, এ নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু আমি বলছি পুলিশকে চোখ দেখানোর প্রশ্ন যখন আসছে, তখন নিঃসন্দেহে অনুব্রত মণ্ডলের নাম তো আনতেই হবে। সেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবার ইট চুরির অভিযোগ সামনে এসেছে, আর সেই অভিযোগে এফআইআর দায়ের হয়েছে। অভিযোগকারী দাবি করছেন যে অনুব্রত মণ্ডলের নির্দেশে 2021 সালে ভোটের পর তার ভাটায় হামলা চালিয়ে 30 লক্ষ টাকার ইট লুট করা হয়েছিল। কি অভিযোগ এবং কি ব্যবস্থা পুলিশ এরপর নেয়, অবশ্যই সেদিকে নজর থাকবে। কিন্তু অভিযোগটা কি দেখুন। প্রায় 100-র ওপর ট্রাক্টর ভাটাতে ইট লুট করে। তৃণমূল পার্টির অনুব্রত মণ্ডল ছিল মেন কালপিট। গরু পাচারের অভিযোগে জেল খেটেছেন, আর এবার উঠল ইট চুরির অভিযোগ। এককালে বীরভূমের তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবার 2021 সালের পুরনো মামলায় একাধিক জামিন অযোগ্য ধারায় রুজু হলো এফআইআর।
2021-এর বিধানসভা ভোট পরবর্তী হিংসার ঘটনাকে কেন্দ্র করে বীরভূমের তৎকালীন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সহ 13 জনের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছেন ইটভাটার মালিক শুভেন্দু মণ্ডল। তার অভিযোগ, অনুব্রত মণ্ডলের নির্দেশেই 2021 সালে ভোটের পর তার ভাটায় হামলা চালিয়ে 30 লক্ষ টাকার ইট লুট করা হয়। দাঁড়িয়ে থেকে গোটা ঘটনার নেতৃত্ব দেন কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের তৎকালীন উপপ্রধান মোহাম্মদ ওহিউদ্দিন ওরফে মামুন শেখ। 21 সালে ভোটের পরবর্তী আমাকে আক্রমণ করে ভাটার মধ্যেই, আমার স্টাফদেরও মারধর করে বন্দুক দেখিয়ে, এবং এরপরে আমি তো নিজের জীবন নিয়ে বেরিয়ে চলে আসি। ওখানে স্টাফদের মারধর করে, শতাধিক ট্র্যাক্টর, ওই এলাকায় যত ট্র্যাক্টর ছিল সমস্ত ট্র্যাক্টরদের মালিকদেরকে হুমকি দেখিয়ে জোর করে সমস্ত ভাটা থেকে প্রায় 100-র ওপর ট্র্যাক্টর ভাটাতে ইট লুট করে। মামুন শেখই মানে নেতৃত্ব দিচ্ছিল ভাটার মধ্যে এসে। তো আমি বিজেপির সমর্থক ছিলাম। পুলিশ সূত্রে খবর, অনুব্রত মণ্ডল সহ মোট 13 জনের বিরুদ্ধে 8টি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। যেহেতু 2021 সালের ঘটনা, তার পরিপ্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির চুরি, তোলাবাজির মতো জামিন অযোগ্য ধারার পাশাপাশি ভাঙচুর, সম্পত্তি নষ্ট, অপরাধমূলক ষড়যন্ত্র, হুমকির অভিযোগেরও এফআইআর দায়ের করা হয়েছে। গত বছর বোলপুর থানার তৎকালীন আইসিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার 7 দিন পর এসডিপিও অফিসের নামমাত্র হাজিরা দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। কোনো ব্যবস্থা নেয়নি তার দল তৃণমূল। কিন্তু সময় পাল্টেছে, ক্ষমতার হাত বদল হয়েছে। এবার কি হবে সেদিকেই এখন সবার নজর। পার্থপ্রতিম ঘোষ ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, পুলিশকে হুমকি দেওয়ার ক্ষেত্রে অনুব্রত মণ্ডলের জুরি মেলা ভার। সেটা পঞ্চায়েত নির্বাচনের সময় পুলিশকে বোম মারার কথা বলা হোক, বা ধরুন ডিএসপি, তৎকালীন সিউড়ি ডিএসপি কাশীনাথ মিশ্রকে একদম ঘড়ি দেখিয়ে জ্বালিয়ে দেওয়ার কথা বলে দেওয়া হোক যে একের পর এক তিনি গ্রাম জ্বালিয়ে দেবেন। অথবা এই রিসেন্টলি কয়েক মাস আগে আপনাদের মনে থাকবে যে বোলপুরের আইসিকে ফোনে তার প্রয়াত মা এবং স্ত্রীকে উদ্দেশ্য করে অশ্রাব্য গালিগালাজ দেওয়ার অভিযোগ হোক। কোনটার ক্ষেত্রে পুলিশের তরফে কঠোরতম ব্যবস্থা নেওয়া হয়েছে বলুন তো? আজকে যখন এই অভিযোগটা 2021 সালে ইট চুরির হয়েছিল, তখন অভিযোগের প্রেক্ষিতে পুলিশ যে ভীষণ কড়া ব্যবস্থা নেবে এই আশা করা তো বাতুলতা। তবে হ্যাঁ, একটা বিষয় ঠিকই বিমলদা, যে 2021-এর অভিযোগে 2026-এ এফআইআর হচ্ছে। এইবারে কিন্তু অভিযোগকারী তিনি আশা প্রকাশ করছেন যে এইবারে পুলিশ কিছু করবে। তার কারণ হচ্ছে পরিবেশ পরিস্থিতি বদলেছে, এবং এটা মনে করার যথেষ্ট কারণ আছে যে একেবারে টপ লেভেল অফ অ্যাডমিনিস্ট্রেশন, আমি একদম নাম করে বলছি, হয়তো মুখ্যমন্ত্রী থেকে ক্লিয়ার ইনস্ট্রাকশন ছিল এদের বিরুদ্ধে কিচ্ছু করা যাবে না। কেন উদাহরণ দিই, আমি কেন লজিক্যালি এই জায়গায় এলাম। যখন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বারবার এই কুৎসিত কথা বলার অভিযোগ উঠছে, পুলিশকে একদম ঘড়ি দেখিয়ে ডিএসপি র্যাঙ্কের একজন পুলিশ অফিসারকে যে যদি আপনি 1 ঘন্টার মধ্যে না করেন লন্ডভন্ড করে দেবো, পুলিশকে বোমা মারুন, অশ্রাব্য গালিগালাজ করুন, তখন মমতা ব্যানার্জির বক্তব্য কি ছিল? ওর মাথায় অক্সিজেন একটু কম যায়। এখান থেকে কি এটা প্রমাণ হয় না? তারপরটা হচ্ছে ও কিন্তু ভালো সংগঠক, কিন্তু ভালো সংগঠক মাথায় অক্সিজেন কম যায়। আর যখন তিনি অ্যারেস্ট হলেন, আরেকজন মমতা ব্যানার্জির সহযোগী ববি হাকিম বলে এলেন ও হচ্ছে বাঘ, এমন বাঘ যে গরু খায় না, গরু পাচার করে। তো এই রকম লোকগুলোকে, এরা সত্যি এক একটা বেড়াল। একটা হিন্দিতে কথা আছে না, আরে আপনা গলি মে কুত্তা ভি শের হো যাতা, আর दूसरा गली में शेर भी कुत्ता बन जाता। এরা হচ্ছে নিজের গলির কুকুর। এরা বাঘের মতো আচরণ করত। আসলে পাশে পুলিশ ছিল, সেই পুলিশকে একেবারে বানিয়ে রেখেছিল মমতা ব্যানার্জির প্রশাসন। পুলিশ কখনো তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, বদলে এই অনুব্রত মণ্ডল প্রায় জেড ক্যাটেগরির সিকিউরিটি পেত, তার চারদিকে ঘিরে থাকতো সিকিউরিটি। মানুষকে এইটা একটা বার্তা দেওয়া হতো, দেখো আমার দলের নেতার সিকিউরিটি এমন, তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করো না। আর এনার বিরুদ্ধে আরো অভিযোগ ছিল, উনি নাকি বারবার লটারির টিকিটে 1 নম্বর পুরস্কারটা পান, একাধিকবার 1 নম্বর পুরস্কার পেয়েছেন। তার কন্যা প্রাইমারি শিক্ষিকা ছিলেন, তার বাড়িতে সেই স্কুলের টিচার আসতেন, খাতা দিতেন, তিনি ম্যাডাম সই করতেন, তিনি খাতা নিয়ে যেতেন, উনি স্কুলে যাওয়ার কোনো ইচ্ছেও প্রকাশ করতেন না। এখান থেকে কি এটা স্পষ্ট নয় যে মমতা ব্যানার্জি ইচ্ছে করে এ রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাটাকে নিজের হাতে ধ্বংস করে দিয়েছিলেন? লক্ষ্য ছিল একটাই, প্রশাসনিক ব্যবস্থা ভেঙে যাক, একটাই ভাঙাচোরা প্রশাসনিক ব্যবস্থা চালাতে আমি পারবো, কারণ তার কোনো যোগ্যতা ছিল না একটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন চালানোর। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তারাই চালায়
যাদের মধ্যে একটা নৈর্ব্যক্তিক ভাবনা থাকে, মমতা ব্যানার্জি একদম বলতে আমি বাধ্য হচ্ছি, তার শিক্ষা দীক্ষা তার রুচি কোনোটাই পারমিট করেনি একজন প্রশাসক হয়ে ওঠার। তিনি রাস্তার লড়াই করতে পারেন, ভাঙচুর করতে পারেন, লণ্ডভণ্ড করে দিতে পারেন, কিন্তু প্রশাসক হিসেবে এত বড় অপদার্থ প্রশাসক পশ্চিমবাংলা কখনো পায়নি। অথচ তার সামনে অনেক সুযোগ ছিল। এই ক্ষমতা কোনো মুখ্যমন্ত্রী ছিল না, জ্যোতি বসুরও ছিল না। জ্যোতি বসুর মাথার উপরে পার্টি ছিল, আর ইনি তো নিজেই পার্টি, নিজেই মুখ্যমন্ত্রী, তারপরেও ব্যর্থ হলেন। আসলে তিনি সফল হতে চান। পার্টি আদৌ তার থাকবে কিনা সেই নিয়ে না, পার্টি উঠে গেছে, ও থাকবে ভবিষ্যৎবাণী করার ওখানে, ওটা উঠে গেছে। আমি যেটা বলতে চাইছি যে এরকম সুযোগ পেয়েও যিনি ব্যর্থ হন তাকে অপদার্থ, অশিক্ষিত, মূর্খ বলতে আমার কোথাও কোনো বাধে না। তিনি এই দেশের সবচেয়ে অপদার্থ মুখ্যমন্ত্রী, সম্ভবত লালুকেও এক্ষেত্রে তিনি ছাড়িয়ে যাবেন। লালুর সঙ্গে তার বন্ধুত্ব খুব, কারণ লালু এই জিনিসই ছিল। একদম রাজ্যে পালাবদল এবং তারপর অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেও মানুষ এবার মুখ খুলতে শুরু করেছেন। ইট চুরির অভিযোগ সামনে এসেছে, এবার নদীর চর চুরি থেকে খাল চুরি। শওকত মোল্লা ভেড়ি দখল থেকে রাস্তার জন্য বরাদ্দ টাকা একেবারে হাপিস করে দিয়েছেন তিনি। একের পর এক অভিযোগ তার এবং তার অনুগামীর বিরুদ্ধে সামনে আসছে। দেখুন, মাত্র নদীর চর, এটাকে এখন দখল করে এগুলো বিক্রি করছে। খালটা হঠাৎ করে ঘিরে নেওয়া হলো। কেউ বলছেন তিনি ছিলেন ক্যানিংয়ের বেতাজ বাদশা, আবার শওকত মোল্লার নাম শুনলেই কারো চোখে মুখে ফুটে উঠছে আতঙ্ক। অভিযোগ, তৃণমূল আমলে দক্ষিণ 24 পরগনার একটা বড় অংশ জুড়ে মৌরুসিপাট্টা গড়ে তুলেছিলেন ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক। অভিযোগ, মাছ চুরি থেকে হাত পাকানো শুরু। তারপর খাল চুরি, ভেড়ি চুরি, নদীর চর চুরি থেকে রাস্তা চুরি। একের পর এক কুকীর্তির পাহাড় গড়েছেন ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। মাতলা নদীর চর এক প্রকার চুরি করে সেখানে বানানো হয়েছিল রিসর্ট, সেখানে বানানো হচ্ছিল হোটেল, এমনটাই অভিযোগ সামনে এসেছিল মৌখালী গ্রামে। শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ করছেন যে তার সাগরের থেকে আরম্ভ করে অনুগামীদের দিয়ে একেবারে মাতলা নদীর সঙ্গে সংযুক্ত যে খাল, সেরকমই একটি খালের পাড়ে দাঁড়িয়ে রয়েছে। যে এই খালটা হঠাৎ করে ঘিরে নেওয়া হলো, নেপথ্যে শওকত মোল্লার অনুগামীরা, ওনারা এই খালটাকে দখল করলো। খাল চুরি, চাষের জন্য যে মানুষের জল লাগে সে জল পর্যন্ত নিতে পারতো না এই খাল থেকে। এর আগে শওকত মোল্লা ও তার পরিবারের বিরুদ্ধে উঠেছে নদীর চর চুরি করে রেস্তোরাঁ হোটেল তৈরির অভিযোগ। এবার সামনে এলো তার আরও কীর্তি। মাতলা নদীর চর দখল করে সেখানে শুধুমাত্র রেস্টুরেন্ট বা হোটেলই নয়, তার সঙ্গে সঙ্গে ছোট ছোট এই ধরনের ঘর বানানো হয়েছে। এটা মাত্র নদীর চর, এটাকে দখল এখন দখল করে এগুলো বিক্রি করছে। 10 লাখ 5 লাখ এরমভাবে নিয়ে শওকতের বউ শহরবানু ও নিজে এইগুলো বিক্রি করে, সব কয়েক হাজার হাজার বিঘা এইভাবে ওরা নিয়ে করে খাচ্ছে। সরাসরি যুবরাজের সঙ্গে না কানেকশন। এই ফিশারির টাকা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা বার্ষিক টাকা তোলা যেত, খাজনা যেত অভিষেক ব্যানার্জির ঘরে, এবং সেটা শওকত মোল্লার মাধ্যমে যেত। সাধারণ মানুষকে কিভাবে ধমকে চমকে শওকত বাহিনী তাদের জমি নিজেদের দখলে নিত, উঠে এসেছে সেই অভিযোগও। ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, সামনে এই যে বড় বাড়ি দেখা যাচ্ছে, এই বাড়িটি হচ্ছে শওকত মোল্লার বাড়ি। বাড়ির ঠিক পিছনের এই যে অংশ দেখা যাচ্ছে জলাশয়, এবং পাশে এখানে একটি খাল ছিল, যে খালটি সম্পূর্ণভাবে এখন মাটি দেওয়া হয়েছে বা সম্পূর্ণভাবে ঘিরে দেওয়া হয়েছে, এবং একটি জমির অংশও ছিল, সেটাও ঘিরে দেওয়া হয়েছে। যাদের জায়গা তারা জানাচ্ছেন এই অংশটা সম্পূর্ণভাবে এইভাবে বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং শওকত মোল্লা এটি দখল করে নিয়েছে। আপনাদের জায়গা ছিল? হ্যাঁ, এটা আমাদের জায়গা। কোনটা? শওকত মোল্লা বউ বানু এইটা মানে খাল কেটে এই ধান জমি কেটে বাস্ত করেছে, দখল করে নিয়েছে, জোর করে দখল করে নিয়েছে। এই বোর্ডটা আজ 2 বছর ধরে লাগিয়ে রেখেছে, রাস্তা হয়নি, টাকা অ্যালাউড হয়ে গেছে। কে নিল? কে নিয়েছে এটা আমরা বলতে পারবো না, শওকত মোল্লাই কন্ট্রোল করতো। কোথাও জমি দখল তো কোথাও দোকানঘর দখলের অভিযোগ। অনেক জায়গা দখল হয়েছে। কে করেছে? ওই ভেতরে পার্টি অফিস আছে। শুক্রবার রাতে এনআইএর হাতে গ্রেফতার হয়েছেন শওকত মোল্লা। বেআইনিভাবে নদী ভরাট করে ক্যাফে তৈরির অভিযোগে শওকতের ছেলের কাছেও পৌঁছেছে প্রশাসনের নোটিশ। 18 জুনের মধ্যে এসডিও অফিসে হাজির হতে বলা হয়েছে ইমরান মোল্লাকে। আবির দত্ত, এবিপি আনন্দ। মানে এখানেই মনে পড়ে যাচ্ছে সেই সন্দেশখালী শেখ শাহজাহানের কথা। একের পর এক জমি কিভাবে বেআইনিভাবে দখল করে ভেড়ি তৈরি করেছিলেন শেখ শাহজাহান। যদিও শেখ শাহজাহান জেলে রয়েছে, কিন্তু অর্ণব দা, শওকত মোল্লা কম কিসে? মমতা বন্দ্যোপাধ্যায় যাকে একেবারে নিজের নিরাপত্তাটুকু দিয়ে দিতে চেয়েছিলেন, মানে শওকত মোল্লার নিরাপত্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথা ছিল, কিন্তু দুর্নীতি নিয়ে ছিল না।
দেখুন, এই বিমলদা যেটা বললেন না যে প্রশাসক হিসেবে ব্যর্থ, আমি বলবো শুধু প্রশাসক হিসেবে ব্যর্থ না, উনি যেটা দেখা গেল গত 15 বছরে উনি কিন্তু রাজনৈতিকভাবে ব্যর্থ। তার কারণ এই চুরি বলুন, দুর্নীতি বলুন, গাজুয়ারি বলুন, এগুলো প্রত্যেকটা রাজনৈতিক ব্লান্ডার। এই যে 11 সালের পর থেকে বিরোধী যে পরিষদটা ছিল, সেই বিরোধী পরিসরের পুরো পরিষদটা দখল করতে হবে। এই পুরো পরিষদটা দখল করতে হবে বলে এই যে গাজুয়ারিগুলো করা হয়েছে, আমরা তাহেরপুর দেখেছি, আমরা ঝালদা দেখেছি, এই যে জিনিসগুলো করা হয়েছে প্রত্যেকটা কিন্তু রাজনৈতিক ব্লান্ডার ছিল। সেই মুহূর্তে হয়তো মনে করা গিয়েছিল যে হ্যাঁ, যে পার্টি এক্সপ্যান্ড করে যাচ্ছে, কিন্তু পার্টি এক্সপ্যান্ড করতে গিয়ে যেটা হলো সেটা হচ্ছে বিরোধী পরিষদটা এমনভাবে চাপে পড়লো, তার ফলে আস্তে 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 যে পশ্চিমবাংলায় 3টে মাত্র সিট ছিল বিজেপির, সেই সমস্ত বিরোধীদেরটা এক জায়গায় সে ক্লাস্টার বেঁধে গেল। এই ক্লাস্টার বেঁধে যাওয়ার ফলটাই কিন্তু আজকে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারটা চলে যাওয়া। তার মানে শুধু প্রশাসক হিসেবে না, আমি বলছি এই গাজুয়ারি দুর্নীতি প্রত্যেকটা হচ্ছে আসলে রাজনৈতিক ব্লান্ডার, এবং এই রাজনৈতিক ব্লান্ডারটা যদি করে থাকেন তাহলে তিনি করেছেন সেই রাজনৈতিক ব্লান্ডারটা একেবারে রাজনৈতিকভাবে ভুল করেছেন, পদক্ষেপগুলো সম্পূর্ণ ভুল। এই ভুলটা যদি উনি করতেন তাহলে কিন্তু আজকে মানুষের যে সমর্থন, সে মানুষের সমর্থনকে থাকতো, এবং তৃণমূলের সবচেয়ে বড় জোরের জায়গায় ছিল হচ্ছে মানুষের সমর্থন, জনগণের সমর্থন। এটা তো রেজিমেন্টেড পার্টি না, স্ট্রাকচার্ড পার্টি নয়, জনগণের একটা স্বতঃস্ফূর্ত অর্গানিক সমর্থনের জায়গা থেকে এই পার্টিটা তৈরি হয়েছিল। সেই জায়গাটা নিজে হাতে নষ্ট করলেন, এইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা। এবং এই যে একটা ব্যাখ্যা রবীন্দ্রনাথ দা দিলেন যে 2 কোটি 60 লক্ষের মধ্যে 1 কোটি হচ্ছে এরকম, 1 কোটি, আমার মনে হয় না এরকমভাবে একেবারে সংখ্যা দিয়ে এরকমভাবে বিশ্লেষণ করে দেওয়া যায় কোনো কিছু। কিন্তু একটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত বিরাট ব্যাপক জনসমর্থন কোথাও একটা ছিল। সেই ব্যাপক জনসমর্থনকে উনি যেটা করেছেন থাপ্পড় দেখিয়েছে এই প্রত্যেকটি কাউন্সিলর বলুন বা মন্ত্রী বলুন, যারা এই ধরনের দুর্নীতির কথাগুলো সামনে আসছে, তারা কি করেছে, তারা বুড়ো আঙুল দেখিয়েছে সেই প্রত্যেকটা জিনিসকে। এই সমর্থনটাকে যে এই যে তুমি বুড়ো আঙুলটা দেখালে, তার ফলটাই হচ্ছে আজকে এমনভাবে মুছে যাচ্ছে এই জিনিসটা যে আর কোনোদিন এই জিনিসটাকে হয়তো রিকভার করা যাবে না। এবং এই রাজনৈতিক ব্লান্ডারটা চিরস্থায়ী হয়ে থাকবে। বাংলার যে রাজনৈতিক ইতিহাস 80 বছরের স্বাধীনতার পর থেকে, তাতে এই রাজনৈতিক ব্লান্ডারটাই চিরস্থায়ী হয়ে থাকবে। আমি এটাই বলবো যে এটা সবচেয়ে বড় ভুল হয়েছিল। এই ভুলটার মানে শুধুমাত্র দুর্নীতি দিয়ে ব্যাখ্যা করা যাবে না, এর ব্যাখ্যাটা রাজনৈতিক ব্যাখ্যা, অর্থাৎ এটা একটা রাজনৈতিক ভুল, রাজনৈতিকভাবে শুধুমাত্র ভ্রান্তি না, এটা রাজনৈতিকভাবে হারাকিরি করা হয়েছে, একবার হারাকিরি হয়েছে একটা। না, আমি বলছি রাজনৈতিক হারাকিরি বা রাজনৈতিক ভুলের কথা বলছেন, কিন্তু আমি বলছি এটা অর্ণব সাহা স্টুডিওতে বসে স্বীকার করছেন, কিন্তু জনমত যে তার বিরুদ্ধে গেছে, জনগণ যে তাকে প্রত্যাখ্যান করেছে, এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সেটা স্বীকার করছেন না। কিন্তু আমি বিমলদার কাছে আসার আগে, যেহেতু বারবার শেখ শাহজাহানের প্রসঙ্গ এই আলোচনার মধ্যে উঠে এলো, দর্শকদের সামনে আমি রাখতে চাইবো যে সন্দেশখালীর অস্ত্র উদ্ধারের ঘটনা গতকাল আপনাদের দেখিয়েছি, বিপুল পরিমাণে অস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়েছে। সেই ঘটনায় এবার সামনে এলো একটা ট্রায়াঙ্গেল, শেখ শাহজাহান, শওকত মোল্লা এবং ধৃত তৃণমূল নেতা রমজান মোল্লার সন্ত্রাস আর ষড়যন্ত্রের ত্রিকোণ কাহিনী। কি রকম এই ত্রিকোণ কাহিনী, কিভাবে এটা চলতো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, দেখুন। শেখ শাহজাহান এখন জেলবন্দি, কিন্তু জেলে বসেও কি নেটওয়ার্ক চালাচ্ছেন সন্দেশখালীর একদা ত্রাস? বহিষ্কৃত তৃণমূল নেতার ঘাসতালুক সন্দেশখালীতে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় ফের উঠছে এই প্রশ্ন। সেই সঙ্গে সামনে এসেছে শেখ শাহজাহান, প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ও অস্ত্রকাণ্ডে ধৃত তৃণমূল নেতা রমজান মোল্লার সন্ত্রাস আর ষড়যন্ত্রের ত্রিকোণ কাহিনী। উত্তর 24 পরগনার সন্দেশখালী আর দক্ষিণ 24 পরগনার কুমড়োখালী, এই দুই জেলার যোগসূত্র স্থাপন করেছিল 3 দাপুটে তৃণমূল নেতা। উত্তর 24 পরগনায় ছিল শেখ শাহজাহান, দক্ষিণ 24 পরগনায় শওকত মোল্লা এবং রমজান মোল্লা। তারাই মূলত বিভিন্ন জায়গা থেকে অস্ত্র সংগ্রহ করে জেলার বিভিন্ন জায়গায় অস্ত্র মজুত করত। মূলত মজুত করা হতো কুমড়োখালী এলাকায় এবং সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকায়, এমনই তদন্তে উঠে আসছে। এই অস্ত্র আসতো বেশিরভাগ দক্ষিণ 24 পরগনা থেকে, তোমার শওকত মোল্লার ডেরা থেকে। শওকত মোল্লার ওখানে অস্ত্র ভাণ্ডার ছিল এবং ওখানে তৈরি হতো। উনি পাচার করত শাহজাহান শেখের কাছে, শাহজাহান শেখ পাচার করতো রমজান মোল্লার কাছে। এবার রমজান মোল্লা সারা দক্ষিণ 24 পরগনা বাসন্তীটা মানে অস্ত্রের ভাণ্ডারে ছেয়ে দিয়েছিল। শুধু তাই নয়, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিজের নামাঙ্কিত বাজারে গভীর রাতে অস্ত্র ও বোমার প্রশিক্ষণও দিতেন শেখ শাহজাহান। বস্তা বস্তা ওই তোমার মার্কেটের মধ্যে থাকতো এবং ও ফায়ারিং শেখাতো ছেলেদেরকে, এইভাবে বন্দুক চালাতে হবে, এইভাবে মেশিন চালাতে হবে, এইভাবে বম মারতে হবে। শাহজাহান শেখের 2,500 থেকে 3,000 বাহিনী ছিল। 2024 সালের 5ই জানুয়ারি রেশন কেলেঙ্কারিতে তদন্তে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছয় ইডি। তাদের ওপর বর্বরোচিত হামলা চালায় শেখ শাহজাহানের শাগরেদরা। ঘটনার 55 দিন পর মিনাখা থেকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। গ্রেপ্তারের পর তার শরীরী ভাষা ছিল অবাক করার মতো। গ্রেপ্তারের পর প্রায় 27 মাস কেটে গেছে। সিবিআই ও ইডি দুই কেন্দ্রীয় এজেন্সির মামলাতেই জেল হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান। সরবেরিয়ার বাসিন্দা নির্মল মণ্ডলের অভিযোগ, শেখ শাহজাহান জেলে থাকলেও এলাকায় দাপট বজায় রেখেছেন তিনি।
এমনকি জেলে বসে তাঁকেও হুমকি দেন শাহজাহান। 2024 সালের 29শে ফেব্রুয়ারি ইডির উপর হামলার ঘটনার 55 দিন পর গ্রেপ্তার হয় শেখ শাহজাহান। শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর বেশ কিছুটা সময় কেটে গেছে, কিন্তু সন্দেশখালীর আনাচে কানাচে এখনও প্রচুর অস্ত্র মজুদ রয়েছে, এমনটাই দাবি এলাকার বাসিন্দাদের। গতকাল বেশ কিছু জায়গায় তল্লাশি চালিয়ে এসটিএফ অস্ত্র উদ্ধার করেছে, কিন্তু এলাকার বাসিন্দারা বলছে এটা সামান্য মাত্র। আরও প্রচুর অস্ত্র মাটির নিচে লুকিয়ে রেখেছেন শেখ শাহজাহান, এমনটাই দাবি স্থানীয়দের। শাহজাহান হুমকি দিয়েছিল, এই তোর ভাইকে রবীন মণ্ডলকে সাবধান থাকতে বল, কেটে কুচিয়ে দেবো জেল থেকে, সেন্ট্রাল জেল থেকে, আর তোরে কেটে কুচিয়ে দেবো, তোর ঘর বাড়ি উড়িয়ে দেবো, তোর কত মানে যে 40-42 জন ফ্যামিলি আছে, একটা কেউ থাকবে না, সব নিষ্পত্তি। কেন হুমকি দিয়েছিল? হুমকি দিয়েছিল ওই জায়গার ব্যাপারে। আমি কেস করেছিলাম, আমার জায়গা দোকান জোর করে নিয়ে নিল, ভাঙচুর করলো। শাহজাহান মার্কেটটা তো আমাদেরই জায়গা। সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ডুগুরিপাড়া গ্রামে শেখ শাহজাহানের একটি বাড়ি রয়েছে। এসটিএফ সূত্রে খবর, শনিবার এই বাড়ির মেঝে খুঁড়ে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র। এই বাড়িটি আগে ছিল ইউসুফ মোল্লা নামে এক স্থানীয় বাসিন্দার। তার অভিযোগ, গেস্ট হাউসে নিয়ে গিয়ে মারধর করে লিখিয়ে নেন বাড়িটি। বাসন্তী হাইওয়ের ঠিক ধারে সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ডুগরিপাড়া, এখান থেকেই শেখ ইউসুফ মোল্লার কাছ থেকে কার্যত জোর করে 2022 সালে 3 কাঠা জমির ওপর এই বাড়িটি কিনে নেন শেখ শাহজাহান। মাত্র 2 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, এমনটা অভিযোগ ইউসুফ মোল্লার। ইউসুফ মোল্লা এমন অভিযোগ করেছেন যে ছোট বিটফলে শেখ শাহজাহানের যে গেস্ট হাউস আছে সেখানে নিয়ে যাওয়া হয় তাকে। সেই সময় সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ছিলেন শেখ শাহজাহান। সেখানে যেমন উপস্থিত ছিলেন শেখ শাহজাহানের ঘনিষ্ঠ সহযোগী জিয়াউদ্দিন মোল্লা এবং আরও অনেকে। সেখানে তাকে মারধর করা হয় এবং জোর করে তাকে এই বাড়িটি লিখিয়ে নেওয়া হয়। বাজারে দোকান ছিল, দোকানে ওখানে 2 লাখ টাকা আগে দেওয়া ছিল, লোকে সালামি দিতে 2 লাখ টাকা দিয়েছিলাম। 2 লাখ টাকা দেওয়ার পরে অস্বীকার করেছে যে আমার টাকা দেয়নি, সেই হিসেবে জায়গা নিয়েছে। 10-15 লাখ টাকার সম্পত্তি ছিল। হ্যাঁ, মারধর করেছে, প্রকাশ্যে রাস্তার উপরে মেরেছে, গেস্ট হাউসে ডেকে। শাহজাহানের পর গ্রেপ্তার হয়েছেন শওকত ও রমজান। স্বস্তিতে এলাকার বাসিন্দারা। এদিন আদালতে এসটিএফ এর দাবি, এলাকায় আরও অস্ত্র মজুদ থাকতে পারে, তাই চালানো হবে তল্লাশি। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আমি দর্শকদের স্মরণ করিয়ে দেব যে বগটুইয়ের ঘটনা যখন ঘটেছিল তখন সেখানে গিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন 1 সপ্তাহ সময় দিচ্ছি, রাজ্য থেকে সমস্ত বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যেখানে সাম্রাজ্যটা তৈরি করেছিলেন একেবারে 3 জন, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছেন শেখ শাহজাহান এবং আরেকদিকে হচ্ছে শওকত মোল্লা, এ তো তৎকালীন মুখ্যমন্ত্রীর অত্যন্ত প্রিয় পাত্র। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশের ঘাড়ে কটা মাথা রয়েছে। যখন ইডি রেড করলো, আপনার মনে থাকবে অনিল দা, তখন এই সন্দেশখালীর যে বাদশাহ শেখ শাহজাহান, তার বাড়িতে ইডিকে ঢুকতে দেওয়া হয়নি, আটকে দেওয়া হয়েছিল, রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। এই সংশয়টাই তো সামনে এসেছিল যে তার বাড়িতে হয়তো অস্ত্র ভান্ডার মজুত করা আছে। আজকে গোটা বিষয়টা জলের মতন পরিষ্কার হয়ে যাচ্ছে। না, তখন তো তৎকালীন তোমার স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নির্দেশে সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সির এগেন্সটে কেস লিখে দিয়েছে। সকালে প্যারামিলিটারি মহিলা অফিসারদের ঘিরেছে, বলেছে নিয়ে গেছে সকালে, বিকেলবেলা বলছে আমাদের শ্লীলতাহানি করেছে, তার একটা কেস হয়েছে। আর আমাদের মাননীয় অর্ণববাবু যেটা বললেন না, ওটা পলিটিক্যাল ব্লান্ডার, যে পলিটিক্যাল ব্লান্ডার না, এটা হচ্ছে ডেলিবারেটলি উনি করেছেন। ওনার মতন একজন সর্বগ্রাসী, টোটালিটারিয়ান, ভিন্ডিকটিভ, হিপোক্রিট এবং পাওয়ার মঙ্গার মহিলা কেউ আমরা দেখি। পলিটিক্যাল ব্লান্ডার নয়, ওটা হচ্ছে পলিটিক্যাল প্লান্ডার। প্লান্ডার করা হয়েছে, চুরি করা হয়েছে। এবং একটা জিনিস চুরি দেখবেন সুব্রজিৎ, লোকে আমরা জানতাম, আমরা আপনাদের এখানেই বলেছিলাম, কেউ মাছ মাংস খায়, কেউ নিরামিষ খায়, কেউ সব কিছু খায়। এমন একটা স্পেসিস, মানে এরা ইট, বালি, চুন, সুরকি, গরু, মাছ, মাটি সব খায়। শুধু এখন দেখলাম তো মদের বোতল থেকেও কমিশন খায়, তারও হিসাব রয়েছে, সে নিয়েও কেস হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে ওই হঠাৎ না পাবে। আর আরেকটা জিনিস দেখছো তোমরা, এই জিনিসটা দেখলে তোমরা ওই তিরপল, রিলিফের ত্রিপল, মশারি, গামছা, কাপড় সব খেয়ে নেয় এরা। এতে স্পেসিফিক কোথায় কী স্পেসিস, এ তো অক্সফোর্ড বলো আর তোমার কেমব্রিজ বলো, কোনো ডিকশনারিতে পাবে না। কি স্পেসিস এটা তৈরি হয়েছে আমার 11 সাল থেকে, এগুলো উনি কিছু জানতেন না।
এটা হতে পারে নাকি? ওনার বাড়ির গৃহলোককে সোনা স্মাগলিং করছে, ধরা পড়েছে। একেবারে মানে খিদে মিটতো না, মানে কি কি চুরি করা যেতে পারে সে তো রবীন্দ্রনাথ বাবু এই তৃণমূল নেতাদের দেখলেই পরিষ্কার হয়ে যায়। ত্রিকোণ কাহিনী তো মারাত্মক, একেবারে চেন সিস্টেমে কাজ চলতো। নির্মল মণ্ডল তিনি যেটা অভিযোগ করছেন যে মেশিন চালাতে হবে, কিভাবে বোমা মারতে হবে সেটারও প্রশিক্ষণ দেওয়া হতো। দেখুন, আমি প্রথমেই বলি যে এই যে তৃণমূলের বিস্তার, এটা করবার জন্য অর্ণব থিওরিটিক্যালি ব্যাপারটাকে বোঝাবার চেষ্টা করছিল। বিস্তার কিভাবে উনি করলেন, মতাদর্শ ছিল না, ওনার কোনো সাংগঠনিক কাঠামো, উনি ওর কথাই বলছে লুজ। যেখানে যেভাবে বিস্তার করলেন সেটা হচ্ছে প্রত্যেকটা এলাকাতে এই শেখ শাহজাহান, সেলিম, জাহাঙ্গীর, অনুব্রত মণ্ডল, জয়ন্ত সিং, ইনজামুল হক, এই জাতীয় কিছু লোককে জায়গিরদারি দিয়ে দিলেন। তোমরা টাকা তুলবে, তোমরা 75 ভাগ আমাকে দিয়ে দেবে, 25 ভাগ নিয়ে নেবে, এবং 75-25-এর ভাগাভাগি কিভাবে করবে। একটা লোকের, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কত টাকা লাগে আমি তো বুঝতে পারি না, কত টাকা লাগে একটা মানুষের বেঁচে থাকবার জন্য। উনি টাকা তুলেই যাচ্ছেন, টাকা তুলেই যাচ্ছেন। দে আর টেররিস্ট। এরা শুধু চোর নয়, দেখুন, আনএথিক্যাল ইউজ অফ ভায়োলেন্স এবং সেটা ফর স্প্রেডিং ওয়াইড স্প্রেড ফিয়ার, এইটা যখনই আসে, সিভিলিয়ান প্রপার্টিকে নষ্ট করার চেষ্টা করা হয়, বোমা বাঁধার ট্রেনিং দেওয়া হচ্ছে, এ টেররিস্ট। এরা কোনো সাধারণ আসামি নয়, এরা চোর নয়। এটা বুঝতে ভুল হবে। দিস গভর্নমেন্ট ওয়াজ স্পন্সরিং এ টেররিস্ট, সাম টেররিস্ট পিপল, সন্ত্রাসবাদীদের তারা ইয়ে দিচ্ছেন। এবং এখন তো আমার ভয় হচ্ছে যে এই যে টেররিস্টের যে এই যে বোমা বাঁধার ট্রেনিং দিতেন বলছেন 2500 বাহিনী, তো যদি উনি আসতেন দেশটাকেই তো আলাদা করে দেওয়ার চেষ্টা হতো। এবং সে কথা বিজেপি বারবার করে বলছিল, আমরা কেউ বিশ্বাস করিনি, আমরা বারবার করে বলেছি না এটা ঠিক নয়। কিন্তু এই ঘটনা যদি ঘটতো, এটা তো আমরা সেই জায়গায় যাওয়ার চেষ্টা করি। একটা লোক, একটা গুন্ডা, সেই ট্রেনিং দিচ্ছে, দাউদ ইব্রাহিমের ট্রেনিং দিয়ে যাচ্ছে। আমি বলছি একেবারে আপনার যে আশঙ্কাটা, এটা একেবারে ফেলে দেওয়ার নয়। তার কারণ গতকাল এই যে অস্ত্রগুলো সন্দেশখালীতে উদ্ধার হয়েছে, তারপর যখন কোর্টে 5 জনকে প্রডিউস করা হলো, বেঙ্গল এসটিএফ এর তরফে দাবি করা হচ্ছে যে এই সন্দেশখালীতে আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রের যোগ থাকতে পারে। ফলে তদন্তে কি উঠে আসবে আমরা কেউ জানি না। এখন দেখুন, একটা বিষয় নিয়ে কথা হচ্ছিল, সেটা হচ্ছে প্রাক্তন তৃণমূল বিধায়ক, তিনি হচ্ছেন শওকত মোল্লা। তিনি একদিকে যেভাবে এই অস্ত্র কারবারের সঙ্গে যোগ রয়েছে বলে অভিযোগ সামনে এসেছে, তার বিরুদ্ধে নদী চুরি, মাছ চুরির অভিযোগ সামনে এসেছে, এটা তো প্রাক্তন তৃণমূল বিধায়ক। এবার দেখাবো বর্তমান তৃণমূল বিধায়ক, তার বিরুদ্ধে উঠেছে নদী চুরি করার অভিযোগ। শুধু নয়, একেবারে সরকারি জমি জবরদখল করে নিজের মায়ের নামে সেখানে বিশাল একটা আশ্রম বানিয়ে ফেলেছেন তিনি। এসডিও তাকে ডেকে পাঠিয়েছেন, দেখুন। ফের সামনে এলো তৃণমূল বিধায়কের দখলদারির সাম্রাজ্য। ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়কের পর স্ক্যানারে এবার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস। হ্যাঁ, সরকারি তো জায়গা অবশ্যই, এটা সম্পূর্ণ একটা নদীর চর। নদীর চর দখল করে বেআইনি নির্মাণ, সরকারি জমি প্লট করে বিক্রি, বৃদ্ধাশ্রমের আড়ালে অনৈতিক কাজ। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সামনে এলো এমনই ভুরি ভুরি অভিযোগ। মাতলার যে নদীর চর, সেই নদী দখলের অভিযোগ কিন্তু আরও এক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। এসডিও ক্যানিং এর তরফ থেকে একটা নোটিশ পাঠানো হয়েছে ইতিমধ্যে, যে নোটিশে স্পষ্ট করে বলা হচ্ছে যে প্রেসিডেন্ট বা সেক্রেটারিকে চাঁদমণি আশ্রম, এই চাঁদমণি আশ্রম যেটা হচ্ছে পরেশরাম দাস তার মায়ের নামে এই আশ্রমটা খুলেছিল। কিন্তু যেমনটা অভিযোগ করা হচ্ছে যে প্রাথমিক তদন্ত করে আধিকারিকরা জানতে পেরেছেন যে তারা বলছেন সরকারি জমি দখল করা হয়েছে, এবং সরকারি জমি দখল করে এখানে কিন্তু নির্মাণ কাজ, সেই নির্মাণ কাজ হয়েছে, এটা বেআইনি নির্মাণ কাজ হয়েছে। ক্যানিং এর চাঁদমণি বৃদ্ধাশ্রমের ভেতরে বড় বড় এসি ঘর, সামনে বিশাল লন, সাজানো পার্ক, কি নেই, পাশেই আবার ভেড়ি, সেখানে রয়েছে বোটিং এর ব্যবস্থা। রাস্তার ওপারে তৈরি হয়েছে একের পর এক রেস্তোরাঁ, দোকানঘর। অভিযোগ, এসবই মাতলা নদীর চর বুঝিয়ে অবৈধভাবে তৈরি করা হয়েছে। মাতলা নদীর চর বুঝে বিঘার পর বিঘা এলাকা জুড়ে তৈরি হয়েছে এই আশ্রম। এই বৃদ্ধাশ্রমের মধ্যে বেশ কিছু কংক্রিটের বাড়ি নির্মাণ করা হয়েছে, আশ্রমের মধ্যে পার্ক তৈরি করা হয়েছে, মাছের ভেড়ি তৈরি করা হয়েছে, এবং যার মধ্যে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। সাধারণ মানুষজনের অভিযোগ, এর মধ্যে বহিরাগতদের আনাগোনা চলতো অনৈতিক কাজ। 1 বছরের মধ্যে এগুলো হয়েছে, সব পাট্টা পাট্টা করে সব বিক্রি করেছে, যারা কিনেছে তারাই তো বানিয়েছে। হ্যাঁ, সব নদী। অপরিচিত লোকজন, সমাজ বিরোধী লোকজনের এখানে আড্ডা, এবং শুনছি
যে এই বৃদ্ধাশ্রমের অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের ডোনেশন আসে। এখানে একটা সম্পূর্ণ এমন একটা ব্লু প্রিন্ট তৈরি হয় যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। সরকারি জমি জবরদখলের অভিযোগে 18 জুন তলব করা হয়েছে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসকে। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে প্রতি কাঠা 2 লাখ 3 লাখ টাকার বিনিময়ে বনভূমিকে ধ্বংস করে এখানে অট্টালিকা, প্রমোদ ভবন, বৃদ্ধাশ্রমে আড়ালে দুষ্কৃতী কর্ম করতেন, মাতচর শওকত মোল্লাকে নিয়ে এখানে মিটিং করতেন, অবৈধ অস্ত্রের লেনদেন করতেন, তার জন্য এখানে উনি ঘাঁটি গড়েছিলেন। যদিও সরকারি জমি দখলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক। নোংরামির একটা সীমা ছাড়িয়েছে, যে সমস্ত কাগজপত্র লিগাল আছে, প্রত্যেকটা জায়গায় এনওসি নিয়ে সরকারি কাগজপত্র করে এই বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। আগামী দিন 18 তারিখে মহকুমা শাসক ডেকেছেন, সমস্ত কাগজপত্র নিয়ে গিয়ে আমি জল কা জল, দুধ কা দুধ আমরা পরিষ্কার দেখিয়ে দেব। মাতলা নদীর ওপারে ক্যানিং পূর্বেও নদীর চর দখল করে ক্যাফে তৈরির অভিযোগ উঠেছে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে। এসডিও অফিসে হাজিরা নির্দেশ দিয়ে নোটিশ ধরানো হয়েছে ইমরান মোল্লাকে। এবার একই অভিযোগে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ককে তলব করা হলো। শান্তনু নস্কর, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।